প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল নোয়াখালীর নিয়মিত আয়োজন আলোকিত মানুষের খোঁজে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান রাসেল। দর্শক, প্রতিটি পর্বে আমরা একজন আলোকিত মানুষকে খুঁজে আনি আপনাদের সামনে, আর উপস্থাপন করি তার সারা জীবনের ফেলে আসা সেই দিনগুলো, আর আপনাদের সাথে কথোপকথন করি তার ফেলে আসা দিনের সেই কষ্টগুলো এবং তার সফলতার গল্প নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে আছেন এমন একজন মানুষ যিনি সরকার থেকে সংসার প্রতিটি স্তরে ইতিমধ্যে নিজেকে মেলে ধরেছেন, যিনি জ্ঞানে গুণে মেধায় মননে অনন্য অসাধারণ, এবং ইতিমধ্যে যিনি অবসর জীবনে এসেও যার নারীর টানে তিনি বেগমগঞ্জের গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন, যিনি বিগত দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব কামরুজ্জামান চৌধুরী। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আনন্দ আয়োজন নিয়ে চ্যানেল নোয়াখালী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। কেমন লাগছে চ্যানেল নোয়াখালী স্টুডিওতে আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা আমাদের প্রতিটি পর্বে একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে আমরা ফেলে আসা যে দিনগুলো, কষ্ট করে আপনারা শৈশব কৈশোর ফেলে আজকের যে সফলতার স্বপ্ন চূড়ায় আছেন, সেই দিনগুলো জানতে চাই। কেমন ছিল আপনার শৈশব কৈশোর? দেখুন, আমি এই বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের আমি একজন অধিবাসী। আমি একলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার শিক্ষা জীবন শুরু। ওখান থেকে আমি ক্লাস 5 পাশ করে একলাসপুর হাই স্কুলেও আমি 1 বছর ক্লাস 6-এ লেখাপড়া করেছি। এরপর স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। তারপরে যুদ্ধের পরে আমি 1 বছর আমাদের অটো পাস ছিল। এরপর আমি ক্লাস 8-এ নোয়াখালী জেলা স্কুলে ভর্তি হই। নোয়াখালী জেলা স্কুলে পড়া অবস্থায় আমি ক্লাস 8-এ স্কলারশিপ পাই। নোয়াখালী জেলা স্কুলে আমি স্পোর্টসম্যান হিসাবে আমি চ্যাম্পিয়ন হই। তখন আমার প্রধান শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় আব্দুল মতিন স্যার। উনি আমাকে বলেছিলেন, আমার এখন মনে পড়ে, উনি বলেছেন যে শুধু স্পোর্টসে চ্যাম্পিয়ন হলে হবে না, লেখাপড়াতেও চ্যাম্পিয়ন হতে হবে। আমি তখন স্যারকে কথা দিয়েছিলাম এবং 1975 সালের এসএসসি পরীক্ষায় আমরা নোয়াখালী জেলা স্কুল থেকে 6 জন প্রথম বিভাগে পাশ করি। তখন আপনার এই জিপিএস সিস্টেম ছিল না, তখন আপনার চট্টগ্রাম বোর্ড ছিল না, সিলেট বোর্ড ছিল না, এই কুমিল্লা বোর্ড ছিল। এই 3টি বোর্ডের সমন্বয়। এবং আমার যতদূর মনে পড়ে আমরা 450 বা 480 জন আমরা প্রথম বিভাগে পাশ করেছি। তার মধ্যে আমি একজন ছিলাম। কত সাল ছিল এটা? 1975 সালে। এবং ওই এসএসসি রেজাল্টের ভিত্তিতে আমার এখন মনে পড়ে আমি স্কলারশিপ পেয়েছিলাম। বিনা বেতনে নোয়াখালী কলেজে পড়ালেখা করেছি। ওই স্কলারশিপের টাকা দিয়ে আমি জীবনে প্রথম একটা সিকো 5 ঘড়ি কিনেছি। আপনার মনে পড়ে কিনা সিকো 5? জি। ছেলেদের স্বপ্ন দেব। নোয়াখালী কলেজে লেখাপড়া করে আমি শেষ করে তখন 2টো ব্যাচ একসাথে করে ফেলেছিল সরকার, 76 এবং 77। আমি 77-এর ইন্টারমিডিয়েট পাস করি। এর মধ্যে আমি আমার আসলে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, এলাকায় মানুষের চিকিৎসা করব, সেবা দিব। এটা সবার একটা থাকে। আমি সেই হিসাবে এমবিবিএস পরীক্ষা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি ভর্তির জন্য মনোনীত হই। আমার একটা নেশা ছিল ফুটবল খেলা। আসলে এমবিবিএস পড়ে ফুটবল খেলা খুবই কঠিন। তারপর আমার এই নেশার কারণে আমি ফুটবল খেলা ধরে রাখার জন্য আমি মেডিকেল পড়া বাদ দিয়ে চলে আসি। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি বিএ অনার্স সেকেন্ড ক্লাস ফার্স্ট হই। তখন আসলে আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। আমার কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইন্টারমিডিয়েট। তো সেখানে আমি প্রথম হই, সেকেন্ড ক্লাস ফার্স্ট হই, ফার্স্ট ক্লাস কেউ পাইনি। মাস্টার্সে আমি সেকেন্ড ক্লাস সেকেন্ড হই।
তারপরে আমি আপনার একটা বিজ্ঞপ্তি পত্রিকা একটা বিজ্ঞপ্তি দেখি যে কোনো একটা ব্যাংকে অফিসার নেবে, ওখানে ব্যাংকের নাম ছিল না। আমি তখন দরখাস্ত করি, জীবনে চাকরির জন্য প্রথম দরখাস্ত। তখন আমি দেখি যে গ্রামীণ ব্যাংক থেকে আমার একটা ইন্টারভিউ কার্ড এসেছে। জীবনের প্রথম চাকরি দিয়ে আমি মিরপুরে, তখন গ্রামীণ ব্যাংকের হেড অফিস, আমাদের আজকের চিফ অ্যাডভাইজার, আমাদের যে নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস স্যার আমার ইন্টারভিউ নিয়েছেন। ইন্টারভিউ নিয়ে উনি আমাকে যে প্রশ্নটি করেছেন যে তুমি কি কখনো গ্রামে গিয়েছো কিনা, আমি বললাম স্যার আমি তো গ্রামেই জন্ম, গ্রামেই লেখাপড়া করেছি। এরপরে আরো কয়েকটা প্রশ্ন করার পর আমি চলে আসি। পরের দিন আবার আমাকে ডাকা হয়। পরের দিন আমাকে বোধহয় 2 দিন আমরা একটা ট্রেনিং করেছি ওখানে। এইটাই একটা রিক্রুটমেন্ট প্রসেস। তো এই ট্রেনিং এর পর আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় ফটিকছড়ির সম্ভবত তেল পাড়াই নামে একটা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে। তো আমি ধরেন এই আমার চাকরির জন্য যে 3-4টা ইন্টারভিউ দিয়েছি, আমি আল্লাহর রহমতে কখনো কোনোটা থেকে বিফল হইনি। আর লেখাপড়ায় আমি অত্যন্ত মনোযোগী ছিলাম। আমি নামাজ পড়তাম। আমার এলাকার মানুষজনকে আপনারা জেনে দেখবেন, আমাকে সবাই আদর করতো। এবং আমার ইউনিয়নে এবং বেগমগঞ্জে মেধাবী যদি 5-7 জন ছাত্র থাকে, আল্লাহর রহমতে আমি ছিলাম তাদের মধ্যে অন্যতম। আমি আরেকটা ইন্টারভিউ দিই, এটা বিএমএ 5th স্পেশাল রেগুলার কোর্স, এটা বলে এডুকেশন কোর্স। আমার মনে পড়ে ওই কোর্সে, ওই ট্রেনিং এ আমি আইএসএসবি ফাইনালি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই। অনলি আমি একা পাই, একজন। অনেকে ছিল আইএসএসবি তে, অনেক আমাদের ক্যান্ডিডেট ছিল, অনলি আমি প্রেসিডেন্সিয়াল ভাইভাতে পাস করে। আর্মিতে একটা সিস্টেম এত সুন্দর হয় যে আমি এজিস ব্রাঞ্চে আমাকে ফাইনালি মেডিকেল একটা সার্টিফিকেট দিয়ে ফিট লিখে দিল। আমি তারপর এজিস ব্রাঞ্চে একটা কাউন্টারে কাগজটা দিলাম, আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল। আমাকে 1987 সাল সম্ভবত আমাকে বিএমএ তে ট্রেনিং এ যাওয়ার জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড লেটার পেলাম এবং রিলেভেন্ট ইনস্ট্রাকশন গুলো ছিল। তখনও আমার বিসিএস এর রেজাল্ট হয়নি, ইতিমধ্যে আমি বিসিএস পরীক্ষা দিয়েছি। আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি হয়তো ইনশাআল্লাহ বিসিএস এ পাশ করব। এদিকে আমার বাবাও তখন আপনার ঢাকায় চাকরি করতেন। উনি, আমার বাবার যে কলিগ, উনিও এডিসি র্যাঙ্কের একজন অফিসার ছিল। আমার বাবা আমাকে ওনার অফিসে নিয়ে ওই এডিসি সাহেবকে বলল, আমার ছেলে তো আগে এডুকেশন করে চান্স পেয়েছে, কি করবো? উনি আউটরাইট বললো যে না, ও তো বিসিএস হবে, ও আর্মিতে যাওয়া লাগবে না। দেখেন আমি ওই চাকরিটাতেও জয়েন করি নাই। আলহামদুলিল্লাহ, তার বোধ হয় অনেক যুবকের স্বপ্ন, এরকম চাকরিও কিন্তু একটা স্বপ্ন। জি জি জি। তো আলহামদুলিল্লাহ আমার বিসিএস এর রেজাল্ট হলো। একদিন আমার বাবা আমাকে অফিস থেকে খবর দিল যে তোর বিসিএস এর রেজাল্ট হয়েছে। তখন আপনার এখন এইটা হলো আপনার তেজগাঁ বিমানবন্দরের পাশেই তখন সরকারি কর্ম কমিশনের অফিসটা ছিল। তো আমি অ্যাকর্ডিংলি রেজাল্ট দেখতে গেলাম। আমার একটা বদ অভ্যাস আছে, আমি নিচের থেকে রেজাল্ট দেখি। এসএসসি তেও আমি সবগুলোতে আমি নিচের থেকে দেখে দেখে উপরে দেখি। আমি ওই রেজাল্ট নিচের থেকে দেখা শুরু করলাম। 550 জন আপনাকে। তো আমি দেখতে দেখতে 50 নাই, 100 নাই, 200 নাই, এভাবে করতে করতে আর হতাশা বাড়ছিল। এরকম ওয়ালে ইয়ে করে দিয়েছে। শেষ পর্যন্ত দেখি যে আলহামদুলিল্লাহ 72 সিরিয়ালে আমার সিলেকশন ইয়েটা ছিল, মেধাক্রম ছিল। তো আমি তখন আমার বাবার কাছে আসছি, এসে বললাম 25,000-এর মধ্যে 550 জন সিলেক্ট, সেখান থেকে 72 জন। জি, আমরা 550 জন অ্যাডমিন ক্যাডারের যে অফিসার, তার মধ্যে আমি মেধাক্রমে আমার 72 ছিল সিরিয়াল। তারপরে আমার এই চাকরিতে জয়েন করলাম। ট্রেনিং হলো বিএমএ তে। আমি কিন্তু ন্যাশনাল টিমের ফুটবল প্লেয়ার ছিলাম।
আমি ইউনিভার্সিটি নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমি ক্যাপ্টেন ছিলাম। আমার ক্যাপ্টেন্সিতে নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা বিএমএ তে চাকরির শুরুতে আমাদের একটা সিভিল মিলিটারি রিলেশনশিপের উপর একটা ট্রেনিং হয়। এটা হলো 4 সপ্তাহের। আমার মনে পড়ে এটা 88 সালের মার্চ মাসে হবে। ট্রেনিং এ গিয়েছি। ট্রেনিং এর একটা পার্ট হিসাবে ক্যাডেট ভার্সাস এই সিভিল অফিসারদের একটা ফুটবলের আয়োজন করেছেন ওনারা। আমার মনে পড়ে আমি ডিফেন্সে খেলতাম। ফার্স্ট হাফে আপনার এই ক্যাডেটরা আমাদেরকে একটা গোলও দিতে পারে নাই। আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি। আমার মনে আছে হাফ টাইমে আমরা বসছি ক্যাডেটরা এই পাশে, তখন আপনার একজন ছিল, সম্ভবত উনি মেজর ছিলেন, আনিসুজ্জামান, আমাদের একসময় ক্যাবিনেট সেক্রেটারি মাহবুবুজ্জামান স্যারের ছেলে। এই আনিসুজ্জামান সাহেব বিডিআর বিদ্রোহের সময় ওখানে লেফটেন্যান্ট কর্নেল ছিলেন এবং উনি শহীদ হয়েছেন। উনি অত্যন্ত ব্রিলিয়েন্ট অফিসার ছিলেন। তো উনি ওনার ক্যাডেটদেরকে বলতেছে, আজকে তোমরা রগড়াই খাবা, যে এই বয়স্কদের সাথে তোমরা হেরে যাচ্ছ। তো সেকেন্ড হাফে ওরা অবশ্য আমাদেরকে 2 গোল দিয়েছে। তারপর আমাদের যে ফুটবল খেলার যে তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এরপরে আমার পোস্টিং হলো মির্জাপুরে, আবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফাইন্যান্স হিসাবে। সেখানে কাজ করার পর আমাকে সরকার পোস্টিং দিল কুমিল্লার বরুড়া উপজেলা ম্যাজিস্ট্রেট হিসাবে। উপজেলা ম্যাজিস্ট্রেটের পর আমি সিলেটের এসআইএনটি, যেটা বলে এখন স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, ওখানে একটা ক্যান্টনমেন্ট বোর্ড আছে। ওই বোর্ডের আমার পোস্টিং হয় চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসাবে। ওখানে আমি কিছুদিন কাজ করার পর আমাকে সরকার পোস্টিং দেয় ফেনীতে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসাবে। ফেনীর রেভিনিউ ডেপুটি কালেক্টরের পর আমি চট্টগ্রামের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করি। ইতিমধ্যে আমার আবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে একটা পোস্টিং অর্ডার হয়। তখন আমি এসেছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আমাদের এই নোয়াখালীর একজন খুবই শ্রদ্ধেয় একজন স্যার ছিলেন, ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরী। ওনার সাথে দেখা করতে আসি। আসার পর উনি আমাকে বলে যে চলো তোমাকে জনপ্রশাসন সচিবের রুমে নিয়ে যাই। তখন ডক্টর শাহ ফরিদ সিএসপি অফিসার, উনি ছিলেন জনপ্রশাসন সচিব। উনি আমাকে দেখে বলে যে ওকে ইওনো করো, এখন ইওনো বানাই দাও। ওর ইওনো ধরেন আরেকটু একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করার একটা সুযোগ হয়। তখন আমাকে ইওনো হিসাবে পোস্টিং দেয়। আমি 3 বছর এক স্টেশনে কাজ করি। তারপর আমাকে পোস্টিং দেয় সিলেটে জামালগঞ্জ, সুনামগঞ্জে। সেখানে আমি কাজ করি প্রায় 1 বছর। এরপরে 2002 সালে নির্বাচনের পর আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোস্টিং দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসাবে আমি যোগদান করি। এখানে প্রায় আমি 3.5 বছর কাজ করি। সরকার এরপর আমাকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসাবে নিয়োজিত করে। ওখানে কাজ করার পর আমাদের দুর্ভাগ্য, আসলে সিভিল সার্ভিসের যে দলীয় যে বিষয়গুলো, দলীয়করণ, এটার শিকার হয়ে আমি, এটা সরকারের এই যে একটা বিবেচনায় আমাকে, এটা আমি 2006 সালে নারায়ণগঞ্জে ডিসি থাকি। ওখান থেকে আমাকে পোস্টিং করা হয় আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি হিসাবে। এরপর 2009 সালে যখন সরকার পরিবর্তন হয়, তখনই আমাকে ওএসডি করা হয়। 2009 সালে যখন কোথায় ছিলেন? সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি? আমি ডেপুটি সেক্রেটারি ছিলাম, তখন আমাকে ওএসডি করা হয়। এবং এই ওএসডি কাল আমার সরকারি তথ্য মতে 16 বছর 10 মাস। শুধু এটাই না, আমাদেরকে নানাভাবে হয়রানি করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এনএসআই, এগুলো আমি ডিটেলস বললে অনেক ইতিহাস হবে, আমি এগুলো বলতে চাই না। তো আল্লাহর রহমতে এটা আমার আরেকটা ব্লেসিংস ছিল, আমি মনে করি আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি
আমি তখন আমার বাচ্চারা খুবই ছোট ছিল, আমার 2টা মেয়ে একটা ছেলে। তখন আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করে নেই যে আমি আমার মেয়ে দুটোকে আমি স্কুল না বিকারুন্নেসা স্টুডেন্ট ওরা নেওয়া আসা করবো স্কুলে, আর তুমি ছেলেটাকে নিয়ে আসা করবে। আলহামদুলিল্লাহ এই 16 বছরে আমার বিরাট অর্জন আমার জীবনের, সেটা হলো আমার বড় মেয়ে ডাক্তার, এখন ইউনাইটেড হাসপাতালে চাকরি করে, এমবিবিএস ডাক্তার। আমার ছোট মেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, এখন সে সেখানেই চাকরি করে। এবং আমার সর্বশেষ ছেলেটি, যেটা তখন শিশু ছিল যখন আমি ওএসডি হই, সে তখন 2022 সালে সে এ লেভেল করার পর সে তার শিক্ষা জীবনের সব এ গ্রেডের, A+ এবং ইন্টারমিডিয়েটে এ গ্রেডের। তখন সে করলো যে আমি আমার এই যে আমার ভোগান্তি দেখে এই সিভিল সার্ভিসের এই সমস্ত বিষয়গুলো দেখে আমার বাচ্চারা বলল যে আমরা আর সরকারি চাকরি তোমার মতো জীবনে আর কষ্ট করতে চাই না। আমার ছেলে তখন আমেরিকায় পড়ার জন্য প্রস্তুতি নেয়। আলহামদুলিল্লাহ সে আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি প্রিন্সটন ইউনিভার্সিটি, এটা আইভি লীগ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে 100% স্কলারশিপে সে লেখাপড়া করে। এখন সে 7ম সেমিস্টারে আছে, আমার 2 সেমিস্টার, 7ম 8ম 2 সেমিস্টার হলে ইনশাআল্লাহ সে আপনার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার করে বের হবে। ইতোমধ্যে সে ইউনিভার্সিটির খরচেই সিঙ্গাপুরে আপনার জিরো কার্বন ইমিশনের উপরে একটা ইন্টার্নশিপ করেছে। এই বছর আবার সে অস্ট্রেলিয়াতে ক্লিন এনার্জির উপরে ইউনিভার্সিটির খরচে 2 মাসের একটা ইন্টার্নশিপ করেছে। এখন সে দেশে আছে, সেপ্টেম্বরে সে আবার তার পড়ার চলে যাবে। তো আলহামদুলিল্লাহ এই যে তারপর সে আমার এই ছেলে জুলাইয়ের 29 তারিখে দেশে আসে। আসার পর আমাদের এই যে ভোগান্তি এগুলো দেখে সে বাইরে থেকেও তার ব্লগ, তার ইনস্টাগ্রাম এগুলোতে বাবার যে কালো ছায়া, এগুলা তার উপরে খুবই কষ্ট পেয়েছে সংসারে। সে খুব মানে বাবা যে এত কষ্ট করে মানুষ নিজেদের তার অর্জনের যে সিভিল সার্ভিসের কোনো সে আমার চাকরির কোনো ইয়েই পায় নাই সে। তো সে এসে আমি সহ আমরা এই ছাত্র জনতার আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা রেখেছি এবং এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে আমাদের একটা দেশকে পেয়েছি। আমরা বলবো এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এরপরে এই সরকার আমাদের উপরে যে গত সরকারের যে জুলুম অত্যাচার, এইটার প্রতিকার হিসাবে আমাদেরকে সেই 2012 সালের 12ই ফেব্রুয়ারি আমাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে জয়েন্ট সেক্রেটারি বানিয়েছে। 15 সালের সম্ভবত জুলাই, আমার এখন সঠিক তারিখটা মনে নেই, আমাকে এডিশনাল সেক্রেটারি বানিয়েছে এবং 2018 সালের এপ্রিল মাসের 4 তারিখে আমাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। তো আমি 2018 সালে, তারপরে আমি তো 2022 সালে আমি রিটায়ারমেন্টে যাই এবং সরকার সব রিটায়ারমেন্ট সুবিধা দিয়ে আমাকে অবসর দিয়েছে। আমি এই জন্য সরকারের কাছে কৃতজ্ঞ। আমরা আমাদের সম্মান, অন্তত যে কষ্ট করে আমরা যে সিভিল সার্ভিসে চাকরি করতাম, চাকরি করতে পারি নাই, দেশের মানুষকে সেবা করার যে আমার একটা ব্রত ছিল সেটা করতে পারি নাই। প্রজন্মের কাছে কোনো বার্তা দিতে চান কিনা? এই যে আপনারা যে পিছনে যে কালো ছায়া একটা বিষয়, রাজনৈতিক যে কুটচাল, একজন প্রশাসনিক ক্যাডার যে নিজের সবকিছু দিয়ে অধ্যয়ন করে রাত দিন এক করে একটা পর্যায়ে উঠে আসার পর যখন নিজেকে মেলে ধরবে, ঠিক তখনই একটা রাজনৈতিক কালো ছায়া, যেটা
প্রশাসন ক্যাডারদেরকেও কিন্তু ছাড়ান, সেক্ষেত্রে আসলে প্রজন্ম যারা বিসিএস ক্যাডার হয়ে আসছে তাদের কাছে কোনো বার্তা আছে কিনা, তাদেরকে কি বার্তা দিবেন? আমি বলবো, বিসিএস যখন আপনি চাকরিতে আসেন, ছাত্র জীবনে আপনি যে কোনো মতাদর্শ থাকতে পারে, বাট আপনি যখন সরকারি চাকরিতে আসবেন তখন আপনার পেশাদারিত্ব, আপনার সততা, আপনার নিষ্ঠা হবে, আপনার সবকিছুই হবে নিরপেক্ষ। পিপল ওরিয়েন্টেড এবং নিরপেক্ষ। আপনি প্রফেশনাল হবেন, নিরপেক্ষ থাকবেন, আইন কানুনের ভিত্তিতে কাজ করবেন। কোনো দলবাজির, আসলে প্রশাসনে কোনো দলবাজির কোনো আপনার সুযোগ নাই, কারণ আপনি আইন অনুসারে কাজ করবেন। কাজ করলেই একটা গভর্নমেন্ট তার কতগুলো এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসে, তার এজেন্ডাগুলো সে আইনের আলোকেই বাস্তবায়ন করতে চায়। তো এখন আপনি আইন কানুন অনুসারে কাজ করলে, এটা যদি আপনাকে যদি বলে যে তকমা দিয়ে দেয়, আর আসলে আমি সিভিল সার্ভিসে আমার অভিজ্ঞতা হলো পলিটিশিয়ানরা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামায় না, এটা করে সিভিল সার্ভিসের লোকেরা। আমরা আপনার রাজনীতির যে কি বলবো প্রশাসনিক ক্যাডার জীবনের একটা বর্ণাঢ্য ক্যারিয়ার শুনলাম, যেখানে দুঃখ আছে, বেদনা আছে, না পাওয়ার আকাঙ্ক্ষা আছে, পাওয়ার আনন্দ আছে, সবগুলো মিলিয়ে সেই জীবনটা আমরা দেখে আসবো একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে। আমরা এখন জানতে চাইবো অবসর জীবন কেমন যাচ্ছে পরিবার নিয়ে, বা আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি আপনি আপনার নারীর টানে, মাটির টানে বেগমগঞ্জে বারবার ছুটে আসছেন এবং গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন। এবং আপনি এখানে আসার আগে আমি সাধারণ কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আমাকে যে উনি ওনার বুকে বর্তমানে কোনো স্টার চিহ্ন নেই, উনি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। সেই থেকে উনি নিজের ইচ্ছায়, একান্ত প্রচেষ্টায় সরকার থেকে বিভিন্নভাবে ভালোবাসা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে বেগমগঞ্জের মানুষের জন্য করার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি আপনি ফায়ার সার্ভিসের জন্য একটা গাড়ি বরাদ্দ দিয়েছেন, একটা নতুন আবার পলিটেকনিকের জন্য 100 কোটি টাকার বরাদ্দের কথা শুনেছি। সবগুলো নিয়ে কি বলবেন আপনি আসলে? দেখুন, আমি তো আমার এই বেগমগঞ্জের আলো বাতাসে আমি মানুষ হয়েছি, এখানের অক্সিজেন নিয়ে আমি বড় হয়েছি। আমি মনে করি আমার বিবেকের তাড়না, আমার একটা দায় আছে এখানে। এই মানুষগুলোর একটা অধিকার আছে আমার প্রতি, কিন্তু আমি যেই গ্যাপটাই ছিল আমি কাজ করতে পারি নাই। আমি চাই, আল্লাহর রহমতে এখন সুযোগ এসছে। আমি প্রশাসনে আমার অফিসাররা আমি বিশ্বাস করি আমাকে অত্যন্ত স্নেহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। এরা আমাকে অত্যন্ত সম্মান করে। আমি তাদের থেকে আমি বিশ্বাস করি, আমি চেষ্টা করব আমি এই বেগমগঞ্জের জন্য, বেগমগঞ্জের এই মানুষগুলোকে উঠিয়ে নিয়ে আসার জন্য, মেধাবীদের উঠিয়ে আসার জন্য, আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করব। এখানে যে ইনফ্রাস্ট্রাকচার যে দরকার সেগুলোর জন্য আমরা চেষ্টা করব। আমি ইতিমধ্যেই, আপনি বলেছেন ঠিকই, আমি 170 কোটি টাকার একটা প্রকল্প বেগমগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, ইতিমধ্যে আমরা গাবুয়াতে এটা সদস্য সরকার অনুমোদন করেছেন। এটা হয়তো 170 কোটি টাকা। তারপরে বেগমগঞ্জের এই গাবুয়াতে আরেকটি প্রকল্প হচ্ছে আপনার আইটির একটা ইনোভেশন সেন্টার। আমি আরেকটা অফিস হচ্ছে আপনার বিআরটিসি ট্রেনিং সেন্টার বেগমগঞ্জে হচ্ছে, এবং গাবুয়াতে অনেকগুলো সরকারি জায়গা আছে, এখানেই হবে। আমরা আশা করি, আমরা জেলা প্রশাসক, আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমাদের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার দুজন দক্ষ অফিসার, তারা খুব আন্তরিক এবং প্রো পিপল, তাদের অ্যাটিটিউড, তারা মানুষের জন্য কাজ করতে চায়। সেক্ষেত্রে আমি অনেক সহযোগিতা পাই, তথ্য উপাত্ত পাই, কাজ করার আগ্রহ পাই। আর আমাদের জনগণও অনেক ডিপ্রাইভড, এরা উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আল্লাহ যেহেতু আমাকে সুযোগ দিয়েছে, আমাকে সম্মান দিয়েছে, আমি চাই এটার প্রতিদান এলাকায় দিতে, যেন মানুষ একটু উন্নয়নের ছোঁয়া পায়। আমাদের এখানের সন্তানরা মেধাবী হিসাবে তাদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে, আমরা সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দিতে চাই। প্রবাসীদের নিরাপদে আসার জন্য, আমাদের এখানে আসার জন্য আমরা আপনি সম্ভবত আপনার চ্যানেলেই আমি আগে একবার বলেছি যে এখানে একটা এয়ারপোর্ট হওয়া খুবই জরুরি, যেটা নিজ গ্রামে ক্লাসপুর। এছাড়া বেগমগঞ্জে আজকে একটা প্রোগ্রাম করেছেন আপনি, যেটা কোনো দৃষ্টিনন্দন এবং একটা অ্যাচিভমেন্ট বাচ্চাদের জন্য। সেখানে 172 জনকে আপনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন।
যেটা আসলে বেগমগঞ্জের মানুষ আগে এত শিক্ষার্থীকে একসাথে সংবর্ধনা বা তাদেরকে পড়ালেখার মধ্যে উজ্জীবিত করা, তাদের আগামীর আরেকটা বাংলাদেশ গড়বে, সেক্ষেত্রে তাদের কিন্তু সাপোর্ট, এটা আমরা আসলে দেখিনি, সেটা আপনার কাছ থেকে দেখেছি। সব মিলিয়ে সাধারণ মানুষ আসলে ভালোত্ব চায় বা ভালোত্বকে, শ্রেষ্ঠত্বকে তারা সাপোর্ট দিতে চায়। সেক্ষেত্রে আমাকে তারা বলছেন যে আগামীর নেতৃত্বে বেগমগঞ্জ থেকে এমন কোন জায়গায় যদি বেগমগঞ্জবাসী আপনাকে বসাতে চায়, কি বলবেন আপনি? দেখুন, আপনার ট্রেডিশনাল পলিটিক্স এই 5ই জুলাই আন্দোলনের পর এটার আর কোনো মূল্য নাই। স্লোগানের রাজনীতির কোনো মূল্য নাই। এখন মেধাভিত্তিক সবকিছু চলবে, মেধার রাজনীতি। আপনি যদি বুঝতে পারেন, যেমন আপনি যদি বুঝতে পারেন যে এখানের জিও পলিটিক্স, ইন্দো প্যাসিফিক এর যে রাজনীতি, উন্নয়নের যে রাজনীতি, পলিটিক্যাল ইকোনমি, এভরিথিং, আপনাকে শুধু ওই স্লোগান নির্ভর রাজনীতি চলবে না। রাজনীতি এখন মেধাবীদের রাজনীতির, মানুষের কাতারে আসতে হবে, আপনাকে জবাবদিহিতা তৈরি হতে হবে, মানুষের সাথে মিশতে হবে। আমাদের এই সমাজের অবহেলিত গরিব দুঃখী মানুষগুলোকে বুকে টেনে নিতে হবে এবং তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাদের আপনার যোগাযোগ ব্যবস্থার জন্য উন্নয়ন দরকার। আপনি একটা ব্যবসা বাণিজ্যের জন্য তাদের ফ্যাসিলিটিস ডেভেলপ করা দরকার। আপনি জানবেন যে আমাদের এখানে অনেক জমি আছে, সুবর্ণচর এইদিকে। আমরা চাই এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, আমাদের মানুষজন কাজ করবে। এখন আপনি সবচেয়ে চমৎকার বিষয় হলো আমাদের কোটা আন্দোলনের ফলে কোটার কোনো সিস্টেম নাই। আমি বিশ্বাস করি, এই জন্যই আমি শিক্ষার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি। আপনারা লক্ষ্য করবেন, নোয়াখালীর ছেলেরা মেধাবী। আমি চাই এই মেধাবী সন্তানদেরকে তারা প্রতিযোগিতামূলক ইয়েতে, আমার বিশ্বাস তারা নিশ্চয়ই ভালো করবে এবং এরাই যেন আগামীর ভবিষ্যৎ হিসেবে উঠে আসে। সেই হিসাবে যদি মানুষের ভালোবাসা পাই, মানুষের সাথে আমি যদি থাকতে পারি, মানুষের কল্যাণে যদি কাজ করতে পারি, সেক্ষেত্রে আমি মনে করবো আল্লাহর রহমতে আমি সৌভাগ্যবান। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমি সবার সাথে মিলে মিশে আমার এই অবহেলিত বেগমগঞ্জকে একটা উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে চাই। একটা মডেল থানা হিসাবে আমি এটাকে বাংলাদেশের বুকে শুধু নয়, সারা পৃথিবীর বুকে মানুষ যেন বলে যে এই বেগমগঞ্জ একটা আদর্শ। এই বেগমগঞ্জ একটা আদর্শ উপজেলা, যেখানে শতভাগ শিক্ষিত, যেখানে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ খুবই সুদৃঢ়, সেখানে রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। আমার একটা আহ্বান হলো যে আপনি যে রাজনীতি করেন, আপনার মত পার্থক্য থাকবে, আপনার আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা দিন শেষে আমরা এই বেগমগঞ্জের অধিবাসী। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বেগমগঞ্জকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকলে, আমাদের মধ্যে যদি একটা ঐক্যের বন্ধন তৈরি হয়, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই বেগমগঞ্জকে একটা উদাহরণ হিসেবে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে তুলে ধরতে পারবো, আমার বিশ্বাস। সুপ্রিয় দর্শক, হতে চেয়েছিলেন ডাক্তার, করতে চেয়েছিলেন মানবতার সেবা, মানবতার পথে নিজেকে উজাড় করে দিতে চেয়েছিলেন, হয়ে গেলেন সরকারি কর্মকর্তা। তারপরে কিন্তু পিছপা হননি, নিজেকে মেলে ধরেছেন অবসর জীবনে। একনিষ্ঠতা, সততা আর উদারতা এবং মানবিকতা দিয়ে কাজ করছেন বেগমগঞ্জের অসহায় মানুষের কল্যাণে। তিনি জানাচ্ছিলেন, যদি এই এলাকার সাধারণ মানুষের আন্তরিক সাপোর্ট থাকে, তাহলে তিনি এই বেগমগঞ্জকে শুধু নোয়াখালীতে নয়, সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবেন। তার বিশ্বাস, এই বেগমগঞ্জ উপজেলার মানুষ হবে শতভাগ শিক্ষিত এবং এখানে থাকবে না কোনো ধরনের নৈরাজ্য, থাকবে না মাদকতার ছোঁয়া। এটি হবে সকলের বাসযোগ্য একটি উপজেলা, এমনটাই প্রত্যাশা, এমনটাই আর্জি এই অবসরপ্রাপ্ত সচিবের। সাইফুর রহমান রাসেল, চ্যানেল নোয়াখালী। ইতিহাস,
ঐতিহ্য, সংস্কৃতি, খুন, ধর্ষণ, মাদক সন্ত্রাস, জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, আনন্দ আয়োজন নিয়ে চ্যানেল নোয়াখালী।